আচ্ছা ভাই, লাস্ট ক্লাসে কত কোয়েশ্চেন একটু খাতাটা দিন। আচ্ছা ভাই, সবাই খেয়াল করি, আমরা লাস্ট ক্লাস হচ্ছে লেন্সের সূত্রটা পড়ছিলাম। আচ্ছা, আর কথা না, এদিকে এদিকে। তা আমরা আজকে আরেকটু থিওরি পড়াই, তারপরে এই অধ্যায়ের ম্যাথ করব কিছু। তার আগে ভাইয়া বলি, আমরা তড়িৎ চুম্বক যে আবেশটা আমরা পড়ছিলাম, মনে করো ভাইয়া, এদিকে সবাই একটু খেয়াল করি, এখানে একটা কুণ্ডলী আছে, এটা আঁকার দরকার না, একটা জিনিস খেয়াল করি। বলতো ভাইয়া, এখানে কিন্তু কোনো ব্যাটারি নাই, কথা শুনি, হ্যাঁ, এখানে কিন্তু কোনো ব্যাটারি নাই, কিন্তু আমরা যখন একটা চুম্বককে এখানে গতিশীল করি, আমরা যখন কোনো একটা চুম্বককে এখানে গতিশীল করি, তখন এর ভেতরে একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, তাই না ভাইয়া? এর ভেতরে একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, অর্থাৎ আমরা বলতে পারি এখানে একটা তড়িৎ শক্তি উৎপন্ন হয়েছে, তড়িৎ শক্তি উৎপন্ন হয়। এখন ভাইয়া এই শব্দটা একটু খেয়াল করি, বলতো শক্তির নিত্যতা তো আমাদেরকে বলছে যে শক্তি সৃষ্টি করা যায় না বা শক্তি ধ্বংসও করা যায় না। তাহলে ভাইয়া এখানে কোনো সোর্স নাই, সোর্স না থাকা সত্ত্বেও এখানে একটা তড়িৎ শক্তি উৎপন্ন হয়ে যাচ্ছে। তাহলে স্বাভাবিক দৃষ্টিতে মনে হইতে পারে যে এখানে শক্তির নিত্যতা সূত্রের কি হয়েছে ভাইয়া, লঙ্ঘন হয়েছে, নাকি ভাই? কিন্তু ভাইয়া এখানে অ্যাকচুয়ালি তাহলে শক্তির নিত্যতা তো লঙ্ঘন হইতে পারে না, শক্তির নিত্যতা মাইনা চলতে হবে সকল কিছুই, কারণ বলাই আছে শক্তি সৃষ্টি করা যায় না। তাহলে এখানে শক্তিটা কোত্থেকে কি হইলো সেটা ভাইয়া একটু বুঝাই। এর ব্যাখ্যাটা হচ্ছে আমরা লেন্সের সূত্র থেকে দিতে পারি, যে আবেশের খেলায় শক্তির নিত্যতা কিভাবে মাইনা চলে। এখন খেয়াল করো তো ভাইয়া, লাস্ট ক্লাসে আমরা লেন্সের সূত্রে পড়ছি যে কোনো একটা কুণ্ডলিতে যখন তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়, তখন এটা যে কারণে সৃষ্টি হয় সেই কারণটাকে বাধা দেয়। তাহলে বলো তো ভাইয়া, নর্থ পোলটাকে তুমি যখন এই দিকে গতিশীল করলা, তখন এখানে একটা কারেন্ট প্রবাহ তৈরি হয়েছে, এই চুম্বকটা ডান দিকে যাচ্ছে, তাহলে বলো তো এই কুণ্ডলী এর গতিটাকে বাধা দিতে চাইবে, তাহলে এখানে কোন পোল তৈরি হবে? নর্থ পোল তৈরি হবে। তাহলে নর্থ পোল তৈরি হয়ে সে তাকে বাধা দিতে চাবে। এখন তুমি খেয়াল করো তো, এটাকে যদি বাধা দিয়ে দেয়, প্রশ্ন হচ্ছে এখানে কি আর কারেন্ট থাকবে? না। তাহলে তুমি এই চুম্বকটাকে গতিশীল রাখার জন্য, এই চুম্বকটাকে গতিশীল রাখার জন্য তোমাকে এখানে হচ্ছে এই বাধা দানকারী বলের বিপক্ষে একটা গতিশক্তি প্রয়োগ করতে হয়, গতিশক্তি, বা আমরা বলতে পারি একটা যান্ত্রিক শক্তি তোমাকে এখানে প্রয়োগ করতে হবে। তাহলে এই চুম্বকটাকে গতিশীল রাখার জন্য, এই বাধাটাকে অতিক্রম করার জন্য তোমাকে একটা যান্ত্রিক শক্তি প্রয়োগ করতে হবে। এই যে যান্ত্রিক শক্তিটা, এই যান্ত্রিক শক্তিটাই কোন শক্তিতে কনভার্ট হচ্ছে ভাইয়া? তড়িৎ শক্তিতে কনভার্ট হচ্ছে এই বাধাটাকে ক্রস করতে, বুঝছি ভাইয়া? আমরা আজকে টপিকের নাম লেখো লেন্সের সূত্র। ভাই দেখো, ছোট্ট একটা অধ্যায় এবং সহজ একটা অধ্যায়, আজকে ম্যাথগুলা করলেই দেখবা লেন্সের সূত্র ও শক্তির নিত্যতা। টপিকের নাম লিখে হচ্ছে আমরা লেন্সের সূত্র ও শক্তির নিত্যতা। তো ভাই একটু বলি, তোমরা একটু লেখো। তড়িৎ চুম্বক আবেশের ফলে, নাহলে ভাইও লিখে তোমরা লেখো, এটাই সহজ হয়। তড়িৎ চুম্বক আবেশের ফলে কোন বদ্ধ কুণ্ডলীতে, কোন, ভাই লেখো কথা না, হ্যাঁ, কোন বদ্ধ কুণ্ডলীতে তড়িৎ চালক শক্তির উৎস ছাড়াই
তড়িৎ চালক শক্তির উৎস ছাড়াই তড়িৎ চালক শক্তির উৎস ছাড়াই তড়িৎ প্রবাহ উৎপন্ন হচ্ছে। তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়। খেয়াল করি ভাইয়া, কোন তড়িৎ চালক শক্তির উৎস ছাড়াই তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়। বলো তো ভাইয়া, এই যে প্রথম যে লাইনটা ভাইয়া লিখলাম, এখান থেকে বলতে পারি আমরা স্বাভাবিক দৃষ্টিতে এটা মনে হইতেছে শক্তির নিত্যতার বিপরীত, তাই না ভাইয়া? যে উৎস ছাড়াই এখানে শক্তি উৎপন্ন হয়ে গেছে। আপাত দৃষ্টিতে এটি শক্তির নিত্যতা সূত্রের ব্যতিক্রম মনে হয়। অর্থাৎ স্বাভাবিক দৃষ্টিতে মনে হয় যেন এটা শক্তির নিত্যতা সূত্রের ব্যতিক্রম, অর্থাৎ উৎস ছাড়াই শক্তি তৈরি হয়ে গেছে। কিন্তু প্রকৃতপক্ষে তড়িৎচুম্বক আবেশ, চৌম্বক আবেশ কিন্তু শক্তির নিত্যতা সূত্রের বিরোধী কোনো ঘটনা ঘটে না। আবেশে শক্তির নিত্যতা সূত্রের ব্যতিক্রম কোনো ঘটনা ঘটে না। তাহলে এখানে আমাদের স্বাভাবিক দৃষ্টিতে আসবে যে এখানে শক্তির নিত্যতাটা কিভাবে মেনে চলছে। আসো আমরা এবার ওইটা দেখি। লেন্জের সূত্র থেকে হ্যাঁ, একটু গ্যাপ দিয়ে বা একটা অ্যারো দিয়ে লেখা। হ্যাঁ, লেন্জের সূত্র থেকে আমরা তা ব্যাখ্যা করতে পারি। এটা সুন্দর করে গুছাই দিচ্ছি কারণ অনেকবার আসছে পরীক্ষায়। করতে পারি, লেন্জের সূত্র থেকে আমরা তা ব্যাখ্যা করতে পারি। লেন্জের সূত্র থেকে আমরা জানি লেন্জের সূত্র থেকে আমরা জানি কোন কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তি কোন কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তি এর সৃষ্টির কারণকেই বাধা দেয়। কোন কুণ্ডলীয় চুম্বকের মধ্যবর্তী আপেক্ষিক গতির জন্য এই গতি বজায় রাখা কোন কুণ্ডলী ও চুম্বকের মধ্যবর্তী আপেক্ষিক গতির কারণে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। সুতরাং
ওই গতি বজায় রাখার জন্য ওই গতি বজায় রাখার জন্য সর্বদা কিছু যান্ত্রিক শক্তি ব্যয় করতে হয় সর্বদা কিছু যান্ত্রিক শক্তি ব্যয় করতে হয়। সর্বদা কিছু যান্ত্রিক শক্তি ব্যয় করতে হয়। এই যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তো ভাই এই হচ্ছে ব্যাখ্যাটা। তাহলে আমরা ইম্পর্টেন্ট যে জিনিসটা ভাইয়া ক্লাসের শুরুতে ভাইয়া বলছি যে আমাদের কোন একটা কুণ্ডলিতে যখনই তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়, সেটা সৃষ্টি হওয়া মাত্রই সৃষ্টির কারণকে বাধা দেয়, অর্থাৎ গতিটাকে বাধা দেয়। আর এই গতিটাকে যদি স্টপ করে দেয় তাহলে এখানে আর কোনো তড়িৎ চুম্বক আবেশ চলবে না বা তড়িৎ প্রবাহ চলবে না। তাহলে আমাদেরকে এই গতিটা বজায় রাখতে হবে, আর গতিটা বজায় রাখার জন্য আমাদেরকে কিছু যান্ত্রিক শক্তি দিতে হয়। বলতো তোমরা পড়ছো যান্ত্রিক শক্তি মানে কি? গতি শক্তি। আর এই যান্ত্রিক শক্তিটাই পরে কি হয়? তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। বুঝছো ভাই? তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে তড়িৎ চুম্বক আবেশে শক্তির নিত্যতার ব্যতিক্রম কোনো ঘটনা ঘটেনি। ঠিক আছে, এভাবে লিখতে পারো। তো আমরা আসো আজকে নতুন দুইটা টপিক পড়বো, তারপর আমরা ম্যাথ করব। হয়েছে ভাই মুসলাম? আচ্ছা শেষ করো। আচ্ছা, পরের টপিকটার আমরা নাম লিখি ভাইয়া স্বকীয় আবেশ। স্বকীয় আবেশ। তো ভাইয়া বইয়ের ভাষায় পড়ে যাচ্ছি, আগে ভাইয়া তোমাদেরকে বোঝাই। মনে করো ভাই তুমি বসে আছো, কেউ তোমার কিছু বলে নাই, হঠাৎ তোমার কোনো কিছু মনে পড়ে নিজে হাসা উঠলা। এই যে নিজে হাসা উঠলা, নিজে নিজেকে আবেশিত করলা, নিজে নিজের মনের সুখে হাসা উঠলা, এটা হচ্ছে স্বকীয় আবেশ। আর ভাইয়া এই যে আমি একটা কথা বললাম, বলার কারণে তোমরা হাসলা, একজনের কারণে আরেকজন প্রভাবিত হইলো। ভাই লাস্ট ক্লাসে বলছে আবেশ মানে কি বলতো ভাইয়া? প্রভাবিত করা, একটার কারণে আরেকটাকে প্রভাবিত করা। আমি একটা কথা বললাম, এটা শুনে তোমরা হাসলা, এটাকে বলা হয় হচ্ছে পারস্পরিক আবেশ। এটাকে বলা হয় পারস্পরিক আবেশ। অর্থাৎ একটার দ্বারা আরেকটাকে যদি আমরা প্রভাবিত করি সেটা হবে পারস্পরিক আবেশ, আর নিজে নিজে প্রভাবিত হওয়া এটাকে বলবো কি? স্বকীয় আবেশ। স্বকীয় আবেশের আগে ঘটনাটা কি ভাই একটু বুঝাই। তোমাদের একটা ছবি আঁকি ভাই, এটা আঁকার দরকার নেই, খেয়াল করো। আমরা মনে করো ভাইয়া এদিকে ঘটনাটা একটু বুঝো। এখানে একটা বাল্ব আছে, মনে করো স্বকীয় আবেশটা বুঝো ভাইয়া, খেয়াল করো। এখানে একটা বাল্ব আছে, আমরা ধরে নিলাম। এই বাল্বটাকে, কথা শুনি রে ভাইয়া, সরাসরি তুমি যখন ব্যাটারির সাথে কানেক্ট দিবা, দেওয়ার সাথে সাথে এটা সর্বোচ্চ উজ্জ্বলতার সাথে জ্বলে উঠবে, দেওয়ার সাথে সাথে। অর্থাৎ এখানে যদি সুইচ থাকে ভাইয়া, তুমি সুইচটা অন করার সাথে সাথে এটা সর্বোচ্চ উজ্জ্বলতার সাথে জ্বলবে, অফ করার সাথে সাথে এটা মানে টোটালি অন্ধকার হয়ে যাবে। কিন্তু ঘটনা হচ্ছে ভাইয়া এই জায়গায় যদি আমরা একটা কুণ্ডলী যুক্ত করে দিই, এই জায়গায় যদি আমরা একটা কুণ্ডলী যুক্ত করে দিই ভাইয়া, তুমি যখন এটাকে সুইচ অন করবা, এখানে একটা কুণ্ডলী যুক্ত করার পর যখন সুইচ অন করবা, অন করার সাথে সাথেই দেখবা যে এই লাইটটা আগের মতো উজ্জ্বলতার সাথে 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 জ্বলতেছে না। অর্থাৎ এই লাইটটা তার সর্বোচ্চ উজ্জ্বলতায় পৌঁছাইতে কিছুটা টাইম নিবে। অর্থাৎ এটা ধীরে 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 এভাবে গ্লো করবে। আবার যখন সুইচ অফ করবা, সে সাথে সাথে অন্ধকার হয়ে যাবে না, সে আবার তার ব্রাইটনেস যেটা, এটা আস্তে 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 করে কমাবে। তাহলে এখানে যে ঘটনাটা ঘটছে, এটা বুঝলেই তুমি বুঝতে পারবা যে এখানে কি ঘটতেছে। আসো ভাইয়া, বলতে আমরা মনে করো এই যে সোর্স আছে, এই সোর্স থেকে আমরা মনে করলাম 5 এম্পিয়ার কারেন্ট সাপ্লাই হয়। ভাই একটু বুঝো, হ্যাঁ, আমরা মনে করলাম এই সোর্স থেকে 5 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। তাহলে এবার ভাই একটু খেয়াল করো,
বলতো আমরা তো এটা যেহেতু খুবই দ্রুত ঘটে আমরা খালি চোখে তো দেখবো না, মনে করো এটাকে একদম স্লো করে দিছো, বলতো যেই মুহূর্তে সুইচ দাও না এখানে কয় এম্পিয়ার কারেন্ট আছে? 0 এম্পিয়ার। এন্ড সুইচ দেওয়ার সাথে সাথে কি মনে করো ভাই তুমি 5 তলায় উঠবা, বলতো তুমি কি সাথে সাথে 5 তলায় উঠতে পারো? না, তোমার ক্ষমতা 5 তলায় ওঠা, তাহলে তুমি ধীরে ধীরে 5 তলায় উঠবা। তাহলে এখান থেকে কারেন্ট বের হবে 5 এম্পিয়ার, তাহলে প্রশ্ন হচ্ছে দেওয়ার সাথে সাথে কি 5 এম্পিয়ার বাইরে হবে? না, 0 থেকে ধীরে ধীরে বাড়বে। এখন ভাই 0 থেকে যখন 1 এম্পিয়ার হইলো, 2 এম্পিয়ার হইলো, এভাবে করতে করতে 5 এম্পিয়ার পর্যন্ত যাবে। ভাইয়া মনে করলাম এখানে এখন 1 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে, বলতো 1 এম্পিয়ার কারেন্ট যখন যাবে, তোমরা তো পড়ছো ভাইয়া কোন একটা বর্তনীর মধ্য দিয়ে যখন কারেন্ট যায় তারের মধ্য দিয়ে তার চারপাশে একটা কি তৈরি হয় ভাইয়া? চুম্বক ক্ষেত্র তৈরি হয়। তাইলে ভাইয়া একটু বুঝে উত্তর দিও, 1 এম্পিয়ারের জন্য যে চুম্বক ক্ষেত্র তৈরি হবে, বলতো 2 এম্পিয়ারের জন্য তার চেয়ে বেশি চুম্বক ক্ষেত্র তৈরি হবে, 3 এম্পিয়ারের জন্য আরেকটু বেশি চুম্বক ক্ষেত্র। তাহলে ভাইয়া কারেন্টটা 0 থেকে তার সর্বোচ্চ মানে পৌঁছানোর আগে এখানে যে কুণ্ডলীটা যুক্ত করছো, কুণ্ডলীতে প্রতিনিয়ত চুম্বক ক্ষেত্রের বা চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটতেছে। এবার তোমরা ভাইরা বলো তো ভাইয়া, তড়িৎ চুম্বক আবেশের মেইন শর্তই হচ্ছে কোন একটা কুণ্ডলীতে ফ্লাক্সের পরিবর্তন করা। তাহলে এখানে 0 থেকে 5-এ পৌঁছানোর আগে এই জায়গায় প্রতিনিয়ত ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে। তাহলে ফ্লাক্সের পরিবর্তন হওয়ার কারণে এখানে একটা আবিষ্ট তড়িৎ প্রবাহ তৈরি হবে, যা মেইন প্রবাহের বিপরীত দিকে হবে। এবার তুমি ভাইরা বলো তো ভাই, মেইন প্রবাহের ডিরেকশন হচ্ছে এই দিকে, মূল প্রবাহ যেটা, আর আবিষ্ট প্রবাহের ডিরেকশন হবে তার বিপরীত দিকে, আবিষ্ট যেটা। এবার তোমার কাছে ভাইয়ের প্রশ্ন, তাহলে মূল প্রবাহকে সে একটু স্লো করে ফেলবে না? স্লো করার কারণে এই লাইটটা সর্বোচ্চ উজ্জ্বলতার সাথে জ্বলবে না। এবার ধীরে ধীরে যখন সর্বোচ্চ 5 এম্পিয়ারে পৌঁছায় যাবে, এবার ভাইরা বলো তো 5 এম্পিয়ারে পৌঁছানোর পরে এখানে তড়িৎ প্রবাহটা কিন্তু ফিক্সড হয়ে গেছে, এর চেয়ে বেশি তো আর যাবে না। তাহলে তড়িৎ প্রবাহ যখন ফিক্সড হবে, চুম্বক ফ্লাক্সটাও ফিক্স হয়ে যাবে। আর আমরা জানি চুম্বক ফ্লাক্সের পরিবর্তন না হইলে আর আবেশ থাকে না। তাহলে বলতো চুম্বক ফ্লাক্স যখন ফিক্সড হয়ে যাবে, চুম্বক ফ্লাক্স কি আর পরিবর্তন হবে? না। তাহলে সর্বোচ্চ মানে পৌঁছানোর পর সে আবার ফিক্সড হয়ে গেল, এখানে আর আবিষ্ট তড়িৎ প্রবাহ থাকে না, তখন লাইটটা সম্পূর্ণ উজ্জ্বলতার সাথে জ্বলে। বুঝছি ভাই? এবার ভাইয়ারে বলো তো, যখন সুইচ অফ করে দিবা সাথে সাথে 5 এম্পিয়ার চলে যাবে? না। যেমন তুমি 5 তলা থেকে নামবা, ধরে কি 1 তলায় নামতে পারো? না, তোমাকে ধীরে ধীরে কিন্তু নামতে হয়। তাহলে আবার যখন সুইচ অফ করবা, তোমরা এবার বাইরে বলো তো, সুইচ অফ করার মুহূর্তেও এখানে একটা আবেশ ঘটবে, বলো তো সত্য না মিথ্যা? বলতো সুইচ যখন অফ করবা 4 এম্পিয়ার হবে, 4 এম্পিয়ারের জন্য একরকম চুম্বক ক্ষেত্র, 3 এম্পিয়ারের জন্য আরেক রকম, 2 এম্পিয়ারের জন্য আরেক রকম। তাহলে তখন এখানে আবার একটা আবেশ ঘটবে, যেই আবেশটা মূল প্রবাহকে বাধা দিতে চাইবে যে তুমি যাও না, অফ হয়েও না। তাহলে এই যে বাধা দিবে, যার কারণে এই লাইটটা সাথে সাথে অফ হবে না, অফ হইতে কিছুটা কি নিবে? সময় নিবে। বুঝছো? তাহলে এরকম একটা কুণ্ডলীর মধ্য দিয়ে যখন কারেন্ট যায়, কারেন্টটা সর্বনিম্ন মান থেকে সর্বোচ্চ মানে পৌঁছানোর আগে কুণ্ডলীটা নিজে নিজেকে আবেশিত করে, এই ঘটনাটাকে আমরা বলি কি ভাইয়া? সক্রিয় আবেশ। তাহলে একটু সংজ্ঞাটা লেখো ভাইয়া। তার আগে এখানে একটা অ্যারো চিহ্ন দাও, অ্যারো চিহ্ন দিয়ে একটা লাইন লেখো ভাইয়া। বলি, কোন বর্তনীতে প্রবাহের মান, একটু লাইনটা লেখো, কোন বর্তনীতে প্রবাহের মান 0 থেকে একটি স্থির মানে পৌঁছায়। কোন বর্তনীতে প্রবাহের মান 0 থেকে একটি স্থির মানে পৌঁছায়, বলতে এখানে একটা স্থির মান বলতে কোনটা বুঝেছে? বুঝছো ভাই? এই যে সর্বোচ্চ মানটাতে। বুঝছো ভাইয়া? কোন বর্তনীতে প্রবাহের মান 0 থেকে একটি স্থির মানে পৌঁছায়, দাঁড়িয়ে দাও। এই স্থির মানে পৌঁছাতে কিছুটা সময়ের প্রয়োজন, এই স্থির মানে পৌঁছাতে কিছুটা সময়ের প্রয়োজন, এই স্থির মানে পৌঁছাতে কিছুটা সময়ের প্রয়োজন, দাঁড়িয়ে দাও। পৌঁছাতে কিছুটা সময়ের প্রয়োজন, দাঁড়িয়ে দাও। এই সময়ের মধ্যে তড়িৎ প্রবাহের মানের পরিবর্তনের জন্য, এ সময়ের মধ্যে তড়িৎ প্রবাহের মানের পরিবর্তনের জন্য এ সময়ের মধ্যে তড়িৎ প্রবাহের মানের পরিবর্তনের জন্য বর্তনীতে ক্ষণিকের জন্য একটি আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। এ সময়ের মধ্যে তড়িৎ প্রবাহের মানের পরিবর্তনের জন্য বর্তনীতে ক্ষণিকের জন্য একটি আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়।
তড়িৎ প্রবাহের মানের পরিবর্তনের জন্য বর্তনীতে ক্ষণিকের জন্য একটি আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় যা মূল প্রবাহকে বাধা দেয়। ক্ষণিকের জন্য একটি আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় যা মূল প্রবাহকে বাধা দেয়। ক্ষণিকের জন্য একটি আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় যা মূল প্রবাহকে বাধা দেয়। বলতো এখানে লাইনটা একটু আগে ভাইয়া বুঝাইছি, কে ভাইয়া বলো তো মূল প্রবাহকে সে বাধা দিবে, কেউ বলতে পারবে কেন বাধা দিচ্ছে? লেন্জের সূত্র। লেন্জের সূত্র কি বলছে? যে কারণে সৃষ্টি হবে সেই কারণকে বাধা দিবে। বলতো এখানে চুম্বকটা সৃষ্টি হওয়ার মূল রিজনই তো হচ্ছে এই মেন কারেন্টটা, তাহলে সেই মেন কারেন্টকে বাধা দিবে। তাহলে এই মেন কারেন্টকে বাধা দিতে হলে মূল প্রবাহ যে দিকে তার উল্টা দিকে সে তৈরি হবে। বুঝবে? তড়িৎ প্রবাহ স্থির মানে পৌঁছালে, তড়িৎ প্রবাহ স্থির মানে পৌঁছালে, না পরের লাইনে লেখো, মূল প্রবাহকে বাধা দেয় লিখছি, দেওয়ার পরে দাড়ি দিয়ে লেখো, তড়িৎ প্রবাহ স্থির মানে পৌঁছালে আর আবিষ্ট তড়িৎ প্রবাহ থাকে না। আর আবিষ্ট তড়িৎ প্রবাহ থাকে না বলতে এটাও ভাইয়া বুঝাইছি, তড়িৎ প্রবাহ একটি স্থির মানে পৌঁছে গেলে আর আবিষ্ট তড়িৎ প্রবাহ থাকে না। ভাই রিজনটা বলো তো কি? ফ্লাক্সের সংখ্যা ফিক্সড হয়ে যায়, তাই না? কারণ ওই মুহূর্তে কারণ ওই মুহূর্তে কারণ ওই মুহূর্তে বর্তনীর মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা স্থির হয়ে যায়। কারণ ওই মুহূর্তে বর্তনীর মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা স্থির হয়ে যায়। লিখছি ভাই? আচ্ছা, তার নিচে আরেকটা এরো দিয়ে লেখা আরেকটা, বর্তনীর তড়িৎ প্রবাহ বন্ধ করে দিলেও আবার একই রকম ঘটনা ঘটে। আরেকটা এরো দিয়ে লেখো, বর্তনীর তড়িৎ প্রবাহ বন্ধ করে দিলেও আবার একই রকম ঘটনা ঘটে। বলতো ভাইয়া একটু আগে বুঝাইছি, এই যে সুইচ অফ করে দিলেও বলতো এখানে কারেন্টের মান ধীরে ধীরে পরিবর্তন হবে, আবার ফ্লাক্সের পরিবর্তন ঘটবে, ওইটাই বললাম। বর্তনীর তড়িৎ প্রবাহ বন্ধ করে দিলেও আবার একই রকম ঘটনা ঘটে। নিচে আরেকটা এরো দাও, এরো দিয়ে লেখো, বর্তনী বিচ্ছিন্ন করার সময়, এটা একটু ভাইয়া বুঝাই, ভাই একটু বলো তো, বলতো তুমি তো সুইচ অফ করে দিছো, ভাই একটা এদিকে ভাইয়া, পরে একটা লেখো তো, তুমি তো সুইচ অফ করে দিছো, বলতো তাহলে এই লাইট জ্বলার কথা, মানে এটা তো নর্মালি জ্বলার কথা না, কারণ সুইচ অফ মানে কারেন্টের ফ্লো অফ, তারপরে এটা কিছুক্ষণ জ্বলে আছে, তার মানে এখানে কিছু এক্সট্রা কারেন্ট আছে। তো পরীক্ষা আসে স্বকীয় আবেশের ক্ষেত্রে অতিরিক্ত তড়িৎ প্রবাহ কি, অতিরিক্ত তড়িৎ প্রবাহটা কি? বলো তো ভাইয়া, তুমি যখন এটা অফ করে দিবা এটা তাও জ্বলে আছে, তার মানে এটা একটা অতিরিক্ত প্রবাহ, কারণ এখানে কোনো কারেন্ট থাকার কথা না, তাও এখানে কিছুটা কারেন্ট দেখাচ্ছে, কিসের কারণে বলো তো ভাইয়া? আবিষ্ট প্রবাহের কারণে। তো ওইটাই লিখতেছি আর কি, লেখো, বিচ্ছিন্ন করার সময় এ আবেশী তড়িৎ প্রবাহকে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বিচ্ছিন্ন করার সময় এ আবেশী, আবেশী তালে বেশ দীর্ঘী, এ আবেশী তড়িৎ প্রবাহকে এ আবেশী তড়িৎ প্রবাহকে অতিরিক্ত তড়িৎ প্রবাহ বলে। অতিরিক্ত তড়িৎ প্রবাহ বলে। অতিরিক্ত তড়িৎ প্রবাহ লিখে বক্স করে লেখো এটা একটু। এরপরে লেখো সংজ্ঞা, লিখে লেখো, একটি মাত্র বর্তনীতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে, তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে বর্তনীর সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্সের সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে।
পরিবর্তন ঘটে। এ পরিবর্তনের জন্য যে তড়িৎচুম্বক আবেশ ঘটে, চুম্বক আবেশ ঘটে তাকে স্বকীয় আবেশ বলে। তো পরীক্ষা আসলে ভাই আমরা সংজ্ঞা হিসেবে এটা লিখবো। বলতে এখানে ভাইয়া একটু আগে বুঝাইছি বলতে পারস্পরিক আবেশে কয়টা বর্তনী থাকবে বুঝতে পারতেছো? দুইটা, একটার দ্বারা আরেকটা। আর স্বকীয় আবেশ মানে নিজে নিজেকে, মানে এখানে থাকবে একটা বর্তনী। দেখো, ধরি কোন বর্তনীতে I তড়িৎ প্রবাহের জন্য ফ্লাক্সের পরিবর্তন বা ফ্লাক্স এভাবে লিখলে হয়, জন্য অতিক্রান্ত ফ্লাক্স, এটা লেখো তাহলে সুন্দর হয়। অতিক্রান্ত ফ্লাক্স সমান সমান হচ্ছে ফাই। তাহলে সুতরাং ফাই সমানুপাতিক হচ্ছে আই। বলতে এই লাইনটা কোত্থেকে আসছে একটু খেয়াল করতো, ফাই সমানুপাতিক আই। বলতো কারেন্ট যত বেশি হবে চৌম্বক ক্ষেত্র তত বেশি হবে, আর চৌম্বক ক্ষেত্র যত বেশি হবে ফ্লাক্স তত বেশি হবে। তাহলে ফ্লাক্সের সাথে তড়িৎ প্রবাহের সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। তো ভাইয়া আমরা যদি এখান থেকে ফাই ইজ ইকুয়াল ধ্রুবক ইন্টু হচ্ছে আই লিখতে পারি। এই যে ধ্রুবকটা আছে এই ধ্রুবকটাকে আমরা ক্যাপিটাল এল দ্বারা প্রকাশ করি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ফাই ইজ ইকুয়াল হচ্ছে এল আই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ফাই ইজ ইকুয়াল এল আই। এই এলটাকে বলা হয় স্বকীয় আবেশ গুণাঙ্ক। ঠিক আছে, একক লেখো, একক, এর এককটা হচ্ছে হেনরি, যেটাকে আমরা ক্যাপিটাল এস দ্বারা প্রকাশ করব। তোমরা মনে আছে এই অধ্যায়ের শুরুতে আমরা এই বিজ্ঞানীর নাম লিখছিলাম, ঠিক আছে, হেনরি। ওনার নামে এই এককটার নাম দেওয়া হয়েছে হেনরি। এখন ভাইয়া আমরা যদি এখান থেকে একটু সামনে আগাই, লেখো স্বকীয় আবেশ গুণাঙ্ক। লেখা হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক। স্বকীয় আবেশ গুণাঙ্ক আচ্ছা, আমরা স্বকীয় আবেশ গুণাঙ্কটা কাকে বলে এটা যদি দেখি, সংজ্ঞাটা লেখার আগে একটু লেখো। ফাই ইজ ইকুয়াল হচ্ছে এল আই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এল ইকুয়াল হচ্ছে ফাই ডিভাইডেড বাই আই। আই এর মান ধরে নিলাম 1 এম্পিয়ার। তাহলে বলো তো আই যদি 1 এম্পিয়ার হয়, হলে, ঠিক আছে, আই যদি 1 এম্পিয়ার হয়, বলতো এখান থেকে এল এর মান কত আসবে? 5। বলতো ভাইয়া স্বকীয় আবেশ গুণাঙ্কের সংজ্ঞাটা এখান থেকে দেওয়া যাবে, বলতে পারবো কি ভাইয়া? কোন একটা কুণ্ডলীর মধ্য দিয়ে, ভাইয়া বইয়ের ভাষায় পরে বলি, কোন একটা কুণ্ডলীর মধ্য দিয়ে 1 এম্পিয়ার না বলে আমরা একক প্রবাহ বলতে পারি, বা আমরা আগে নিজেরা বোঝার জন্য 1 এম্পিয়ারই বললাম। 1 এম্পিয়ার তড়িৎ প্রবাহ হলে যে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হয় বা যে পরিমাণ বলরেখা অতিক্রম করে তাকে আমরা বলবো হচ্ছে কি ভাইয়া? স্বকীয় আবেশ গুণাঙ্ক। বুঝছি ভাই? তাহলে এবার আমরা বইয়ের মতো করে একটু লেখো। কোন কুণ্ডলীতে একক তড়িৎ প্রবাহিত হলে, কোন কুণ্ডলীতে একক তড়িৎ প্রবাহিত হলে
কোন কুণ্ডলিতে একক তড়িৎ প্রবাহিত হলে কুণ্ডলিতে সংযুক্ত কুণ্ডলিতে সংযুক্ত কুণ্ডলিতে সংযুক্ত মোট চৌম্বক ফ্লাক্সকে মোট চৌম্বক ফ্লাক্সকে মোট চৌম্বক ফ্লাক্সকে স্বকীয় আবেশ গুণাঙ্ক বলে। স্বকীয় আবেশ গুণাঙ্ক বলে। এবার লেখো ফ্যারাডের সূত্র হতে ফ্যারাডের সূত্র হতে ফ্যারাডের সূত্র হতে E ইজ ইকুয়াল হচ্ছে মাইনাস d∅dt। ফ্যারাডের সূত্র হতে আমরা জানি হচ্ছে E ইকুয়াল হচ্ছে মাইনাস, বলতে যদিও এখানে সূত্র একটা n ছিল মনে আছে লাস্টে, বলতে n আসছিল কখন, কুণ্ডলিতে যখন n সংখ্যক পাক ছিল, তাই না ভাইয়া, তখন আমরা এটাকে লিখছিলাম E ইকুয়াল মাইনাস n d∅dt। প্রথম অবস্থায় কিন্তু এটাই ছিল E ইকুয়াল মাইনাস d∅dt। তাহলে ফাই এর জায়গায় ভাইয়া ফাই এর মানটা বসাই, যে ফাই এর মানটা বসাও, তাহলে এখানে আসবে হচ্ছে E সমান সমান হচ্ছে মাইনাস ডি ডিটি অফ এল আই। ভাইয়া তোমরা একটু বাইরে হেল্প করো, সবাই পারবা, বলতে এল এবং আই মনে আছে কিনা, আই এর মান 0 থেকে আমরা 5 অ্যাম্পিয়ার চেঞ্জ করছিলাম, তাহলে আই এর মান হচ্ছে পরিবর্তনশীল, তার মানে আই হচ্ছে চলক, তাহলে এখানে ধ্রুবকটা হচ্ছে এল, এলটা বাইরে হয়ে চলে আসবে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ই ইজ ইকুয়াল হচ্ছে মাইনাস এল ডিআই বাই ডিটি। তাহলে এই হচ্ছে আমাদের আরেকটা সূত্র। কোনটা? চার্জ এখানে লাগে না, লাগে না। হয়েছে ভাই? আচ্ছা লেখো আবার ফাই ইজ ইকুয়াল হচ্ছে এল আই। সো একটু খেয়াল করি ভাইয়া, আবার লেখা হচ্ছে ফাই ইজ ইকুয়াল হচ্ছে এল আই। এখান থেকে খেয়াল করো তো ভাইয়া, ভাই একটু খেয়াল করো, এদিকে 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 সূত্রটা একটু বুঝো। ফাই ইজ ইকুয়াল হচ্ছে এল আই, ভাইয়া এটা লিখলাম। মনে করো ভাইয়া এক পাকের কুণ্ডলী, এক পাকের কুণ্ডলিতে চুম্বক ফ্লাক্স হচ্ছে পাই ফাই, তাহলে ভাই আমার এন পাকের কুণ্ডলিতে চুম্বক ফ্লাক্স কত হবে, এন ফাই। আর প্রশ্ন হচ্ছে ভাইয়া এই মানটার সাথে কি এন গুণ হবে কিনা, আইডিয়া করে বলতে পারবা, বলতে এখানে যে এলটা ধ্রুবক, আইটা হচ্ছে একটা নির্দিষ্ট তড়িৎ প্রবাহ, বলতো পাক সংখ্যা যখন পরিবর্তন হবে আমাদের ফ্লাক্সের পরিবর্তন হবে, বা এটা দুই ভাবে বলা যায়, আরেকটা ভাবে দেখাই, বলতো তুমি এখানে পাইছো ই ইকুয়াল মাইনাস এল ডিআই বাই ডিটি। খেয়াল করো ভাইয়া, এটা তুমি পাইছো স্বকীয় আবেশ থেকে, আর ভাইয়া ফ্যারাডের সূত্র থেকে তুমি পাইছো ই ইজ ইকুয়াল মাইনাস এন ডি ফাই বাই ডিটি। এটা হচ্ছে তুমি ফ্যারাডের সূত্র থেকে পাইছো। এখন প্রশ্ন হচ্ছে এইটা আর এটার মধ্যে কি কোনো পার্থক্য হবে? অ্যান্সার হচ্ছে না, বলতো ওইখানেও তো আমরা আবিষ্ট তড়িৎ চালক শক্তি বের করছি স্বকীয় আবেশ দিয়ে, এখানে আবিষ্ট তড়িৎ চালক শক্তি বের করছি কিসের সাহায্যে, ফ্লাক্সের সাহায্যে, তাহলে দুইটা কি ভিন্ন হবে? অবশ্যই না। তাহলে আমরা এখান থেকে এটা লেখা যায় কিনা দেখো তো ভাইয়া, মাইনাস এল ডিআই বাই ডিটি সমান সমান হচ্ছে মাইনাস এন ডি ফাই বাই ডিটি। তাহলে ভাই ডিটি ডিটি কাটা, মাইনাস মাইনাস কাটা, তাহলে এল ডি আই ইকুয়াল এন ডি ফাই। বলতো উভয় পক্ষে যদি আমি ইন্টিগ্রেশন করে দিই, ক্ষুদ্র কারেন্টের টোটাল কারেন্ট নিয়ে আসি, তাহলে বলতো এটা দাঁড়াবে কত, এল আই ইকুয়াল কত, এই যে ভাই এটাই বোঝানোর চেষ্টা করতেছি যে এখানে কুণ্ডলিতে যদি এন সংখ্যক পাক থাকে, আমাদের বইয়ে এই ক্যালকুলেশন না করে ডিরেক্ট লিখে দিছে যে এন ফাই ইকুয়াল কত, এল আই। এটা দিয়ে করে দিই নাকি, এটা দিয়ে করে দাও, তাহলে এটাকে দাও। দেখো আমরা জানি
আমরা জানি ইকুয়াল হচ্ছে মাইনাস এন ডি ফাই বাই ডিটি, এটা দিয়ে করি। তাহলে এটাকে দিলাম মনে করো 1 নাম্বার, এটাকে দিলাম মনে করো 2 নাম্বার। লেখো 1 ও 2 হতে, 1 ও 2 হতে 1 ও 2 হতে 1 ও 2 হতে আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস এন ডি ফাই বাই ডিটি সমান হচ্ছে মাইনাস এল ডিআই বাই ডিটি। তাহলে মাইনাস এন ডি ফাই বাই ডিটি সমান হচ্ছে মাইনাস এল ডিআই বাই ডিটি। তাহলে দুই পাশ থেকে আমরা ডিটি ডিটি কাটলাম, মাইনাস মাইনাস কাটলাম, মাইনাস এন ডি ফাই সমান সমান হচ্ছে মাইনাস তো কেটে দিছি এল ডিআই। তাহলে সুতরাং এন ইন্টিগ্রেশন অফ ডি ফাই সমান সমান হচ্ছে এল ইন্টিগ্রেশন অফ ডিআই, বা এন ফাই ইজ ইকুয়াল হচ্ছে এল আই। ভাইয়া আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে এটা, এন ফাই ইজ ইকুয়াল হচ্ছে এল আই। কোনটা রে ভাই? এটা 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 আগের ক্লাস করো না? আচ্ছা ওটা দেখলে বাবা দিয়ে দিছি গ্রুপে, দেখে নি। দেখো আমরা লাস্ট আরেকটা লিখি, তারপরে আমরা ম্যাথে যাচ্ছি। দেখো স্বকীয় আবেশ গুণাঙ্ক পড়লাম, পারস্পরিক আবেশ গুণাঙ্ক যাব, তার আগে আরেকটা টপিক আছে। আবেশ কুণ্ডলিতে সঞ্চিত শক্তি, আর এখানে লেখা হচ্ছে স্বকীয় আবেশের ক্ষেত্রে। বুঝিনি, আরেকবার। রোদ তো আছে, যে বেটা তুমি যে লাইটটা দিছো ওই লাইটটাই তো রোদ। কোনটা? না ওইখানে তো রোদ নাই। বেটা তুমি যে লাইটটা লাগছো লাইটও তো একটা রোদ। হ্যাঁ রোদ কি করে? রোদ তো কারেন্টটা কন্ট্রোল করে 5 এম্পিয়ার দিছেই, ঠিক আছে? রোদ তো এখানে তোমার কন্ট্রোল করে 5 এম্পিয়ার দিছেই, এবার সেই 5 এম্পিয়ারকে আবার বাধা দিব হচ্ছে আবেশটা। লেখো ভাইয়া স্বকীয় আবেশের ক্ষেত্রে, ব্র্যাকেটে লেখা হচ্ছে স্বকীয় আবেশের ক্ষেত্রে। তো ভাইয়া আমাদের বইয়ে সরাসরি একটা ফর্মুলা আছে, এটা একটু ভাইয়া বুঝাই। মনে করো ভাইয়া কোন একটা বাধাকে অতিক্রম করে একটা স্প্রিংকে টেনে তুমি এটাকে প্রসারিত করছো, বলতে স্প্রিং বলের বিপক্ষে তুমি কাজ করে তারে প্রসারিত করছো, তাহলে বলতো এই স্প্রিংটার মধ্যে কি শক্তি জমা আছে? বিভব শক্তি। আবার কোন বস্তুকে আমরা এখানে রাখতে পারি না কারণ এটা নিচে পড়ে যায়, তাহলে এই বাধা অতিক্রম করে তুমি তার উপর উঠাইলা, তাহলে এটা তো বিভব শক্তি। তাহলে একটু খেয়াল করো তো ভাইয়া, স্বকীয় আবেশের ক্ষেত্রে ভাইয়া কথা শুনি, স্বকীয় আবেশের ক্ষেত্রে আমাদের এখানে হচ্ছে আবিষ্ট যে তড়িৎ চালক শক্তিটা সেটা তোমার কুণ্ডলিতে তড়িৎ মেইন প্রবাহটাকে কি করে? বাধা দেয়। তাহলে এই বাধা অতিক্রম করার জন্য কিছু পরিমাণ শক্তি ব্যয় হয় বা কাজ করতে হয়, এই শক্তিটাকে আমাদের কি শক্তি বলা হচ্ছে ভাইয়া? সঞ্চিত শক্তি। একটু লেখো ভাইয়া, বলতেছি। একটি আবেশ কুণ্ডলিতে তড়িৎ প্রবাহের মানের পরিবর্তন হলে একটি আবেশ কুণ্ডলিতে তড়িৎ প্রবাহের মানের পরিবর্তন হলে একটি আবেশ কুণ্ডলিতে তড়িৎ প্রবাহের মানের পরিবর্তন হলে স্বকীয় আবেশের জন্য কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক শক্তির সৃষ্টি হয়। স্বকীয় আবেশের জন্য কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক শক্তির সৃষ্টি হয়। আচ্ছা লেখো, বর্তনীতে প্রবাহের মান বৃদ্ধি অব্যাহত রাখতে
বর্তনীতে প্রবাহের মান বৃদ্ধি অব্যাহত রাখতে তড়িৎ প্রবাহের উৎসকে বাধাদানকারী তড়িৎচালক শক্তির বিরুদ্ধে কিছু কাজ সম্পাদন করতে হয়। তড়িৎ প্রবাহের উৎসকে বাধাদানকারী তড়িৎচালক শক্তির বিরুদ্ধে কিছু কাজ সম্পাদন করতে হয়। বর্তনীতে প্রবাহের মান বৃদ্ধি অব্যাহত রাখতে তড়িৎ প্রবাহের উৎসকে বাধাদানকারী তড়িৎচালক শক্তির বিরুদ্ধে কিছু কাজ সম্পাদন করতে হয়। দাঁড়িয়ে দাও। এ কাজ কুণ্ডলীতে চুম্বক শক্তি হিসাবে সঞ্চিত হয়। এ কাজ কুণ্ডলীতে চুম্বক শক্তি হিসাবে সঞ্চালিত হয়। হ্যাঁ, এ কাজ কুণ্ডলীতে চুম্বক শক্তি হিসাবে সঞ্চিত হয়। দেখো, কুণ্ডলীতে সঞ্চিত শক্তি, E is equal হচ্ছে হাফ এল আই স্কয়ার। তাহলে এটা একটু বক্স করি ভাই। এল এর পরিচয়টা আমরা অলরেডি জানি, স্বকীয় আবেশ গুণাঙ্ক। আই হচ্ছে তড়িৎ প্রবাহের সর্বোচ্চ মান। তড়িৎ বা আই নট লিখতে পারো, তাহলে আরো সুন্দর হয়। তড়িৎ প্রবাহের সর্বোচ্চ মান, অর্থাৎ ওই কুণ্ডলীটার মধ্য দিয়ে সর্বোচ্চ কতটুকু তড়িৎ প্রবাহ যাচ্ছে। আচ্ছা, পরের কোশ্চেনটা লেখো ভাইয়া। পরের টপিকটার নাম লেখা হচ্ছে আবেশহীন কুণ্ডলী বা স্বকীয় আবেশ কিভাবে কমানো যায়। এখন আইডিয়া করে ভাইয়া বলো তো, আমাদের স্বকীয় আবেশটা সাধারণত আমরা চাই না, কি কারণে ভাইয়া? স্বকীয় আবেশের কারণে তোমার শক্তির লস হয়, এটা বুঝতেছো কিনা? অর্থাৎ তুমি যে শক্তিটা দিচ্ছ ভাইয়া, সেই শক্তিটাকে তো সে বাধা দিচ্ছে, বাধা দিয়ে তড়িৎ প্রবাহে বাধা তৈরি করতেছে, তার মানে তোমার অতিরিক্ত শক্তি ব্যয় হচ্ছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি স্বকীয় আবেশ চাই কিনা? না, আমরা সাধারণত স্বকীয় আবেশ চাই না, আমরা চাই এটা কম হোক। তো এটা করার জন্য একটা টেকনিক অ্যাপ্লাই করা হয়। এদিকে খেয়াল করো ভাইয়া, ভাই এদিকে এদিকে ভাই, তোমরা একটু বাইরে বলো তো, যেহেতু আমরা আগের অধ্যায় পড়ছি ভাই, প্লিজ একটা এদিকে বলতো। এখানে একটা তার আছে মনে করো, বলতে এই তারে উপরের দিকে কারেন্ট গেলে যদি এই ডিরেকশনে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, বলতে নিচের দিকে কারেন্ট গেলে কোন দিকে হবে? বিপরীত দিকে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তাইলে বলো তো ভাইয়া, আমরা কোনো কারণে স্বকীয় আবেশের ক্ষেত্রে আমরা কোনো কারণে যদি ভিন্নমুখী দুইটা চৌম্বক ক্ষেত্র তৈরি করে ফেলতে পারি? ভাই আবার বলতেছি, বলতো ভাইয়া, কোন একটা তারের মধ্যে দিয়ে, আমরা আগের অধ্যায় পড়ছি না ভাইয়া, যে কোন একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট গেলেই তো চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। তাহলে আমি ধরে নিয়েছি উপরের দিকে কারেন্ট যাচ্ছে, আর এই কারণে আমি ধরে নিলাম এর মধ্যে এই ডিরেকশনে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। এই চৌম্বক ক্ষেত্রটাই তো ফ্লাক্সের পরিবর্তন ঘটায় তোমার কি করতেছে বলতো ভাই? স্বকীয় আবেশ ঘটাচ্ছে। এখন ভাই আমি ধরে নিলাম এর পাশে আরেকটা তার নিয়ে আসলাম, যে তারের মধ্যে নিচের দিকে কারেন্ট যাচ্ছে। তাহলে এইটাতে এখন তড়িৎ চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে হবে? এটার উল্টা দিকে। সেম হয়ে গেল তো, তাই না? কোন দিকে? এইদিকে। এই উল্টা ডিরেকশনে আসবে চৌম্বক ক্ষেত্রটা। এবার বলো তো, এই চৌম্বক ক্ষেত্রকে কি করে দিবে? ক্যান্সেল করে দিবে, স্বকীয় আবেশটা চলে যাবে। এখন এটা করার জন্য কি করা হয় ভাইয়া? তুমি মনে করো এই তারটার দিকে যদি খেয়াল করি ভাইয়া, বলতে এই তারটা এইভাবে ভাই একটু বাইরের দিকে খেয়াল করো। মনে করো ভাই ডান হাত থেকে বাম হাতের দিকে কারেন্ট যাচ্ছে, বলতে একদিকে কারেন্ট যাচ্ছে না, এই তারটাকে যেভাবে ভাঁজ করে দিলাম। এবার বলতো কারেন্ট কয় দিকে যাচ্ছে বলতে পারবা? বলতে এই তারটা দিয়ে কারেন্ট কোন দিকে যাবে? উপরে। আর এই পাশের তারটা দিয়ে কারেন্ট, বলতে একই জিনিস, কিন্তু কারেন্টের পরিমাণের কোনো চেঞ্জ হইলো না। বলতে কারেন্ট ডান হাত থেকে বাম হাতে যাচ্ছে। এটা যখন তুমি এভাবে দুই ভাঁজ করে দিলা, তাহলে এটার মধ্যে দিয়ে কারেন্ট উপরে উঠবে, তাহলে ডিরেকশনটা কোন দিকে? উপরের দিকে। তাহলে এটার জন্য যে দিকে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, এই তার দিয়ে আবার কারেন্ট কোন দিকে যাচ্ছে? নিচের দিকে। তাহলে বিপরীত দিকে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে।
তারের স্বকীয় আবেশটা চলে যাবে, একটা আরেকটাকে ক্যান্সেল করে দিবে। এভাবে পেঁচায়া তারটাকে দুই ভাঁজ করে কি করা হয়, এরকম একটা বস্তুর মধ্যে, মনে করে এইরকম একটা বস্তুর মধ্যে এই তারটাকে পেঁচায় দেওয়া হয়, এভাবে করে এটাকে পেঁচায় দেওয়া হয়। তাহলে এখানে যে চুম্বক ক্ষেত্র তৈরি হবে ভাইয়া, একটা আরেকটার বিপরীত থাকবে, একটা একটাকে ক্যান্সেল করে দিবে। তো যে বস্তুটার মধ্যে আমরা পেঁচাই, বইয়ের ভাষায় এটাকে বলছে হচ্ছে ববিন। কি বলছে ভাইয়া? ববিন। যে একটা ববিনের মধ্যে তারটাকে দুই প্যাচ দিয়ে এটাকে পেঁচায় দেওয়া হয়, তখন একটা তারের মধ্যে দিয়ে যেই দিকে কারেন্ট যাবে, আরেকটা তারের মধ্যে দিয়ে তার উল্টা দিকে কারেন্ট যাবে, তখন একটা একটাকে ক্যান্সেল করে দিবে। বুঝছি ভাইয়া? তাহলে একটু গুছায় লেখো। দেখো, যখন যখন কোন তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহ শুরু হয়, যখন কোন তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহ শুরু হয়, তখন স্বকীয় আবেশের ফলে তখন স্বকীয় আবেশের ফলে তখন স্বকীয় আবেশের ফলে বর্তনীতে মূল প্রবাহের বিপরীতে একটি আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। তো ভাই আমরা এখানে বোঝাচ্ছি যে তারটা পেঁচাইছি, হ্যাঁ, চিত্রটা একটু আঁকো। আচ্ছা ভাইয়া, এখন আবিষ্ট তড়িৎ চালক শক্তিটা কিভাবে দূর করা যায় সেটার জন্য এখানে দেখেছি, ওই যে ভাই একটু আগে যেটা বলছি, একটা তারকে আমরা দুই ভাঁজ করে এখানে একটা কুণ্ডলীর মধ্যে পেঁচাইছি। বুঝছো ভাইয়া? বলতো কুণ্ডলী মানেই তো পেঁচানো তার। ভাইয়া কুণ্ডলী মানেই তো পেঁচানো তার। তাহলে আমরা তারকে পেঁচাবো ঠিক আছে, কিন্তু দুই ভাঁজ করে পেঁচাবো, এতে কি হবে, দুই ডিরেকশনে কারেন্ট একটাই, বাট তৈরি হবে কয় দিকে বলতো ভাইয়া? দুই ডিরেকশনে। আমরা যে কোনো একটা তারের মধ্যে দিয়ে দেখাই, এটার মধ্যে দিয়ে মনে করো কারেন্ট এই দিকে যাবে, এটার মধ্যে দিয়ে কারেন্ট তার উল্টা দিকে যাবে। ঠিক আছে, এভাবে কারেন্টের ডিরেকশনটা দেখাও, ছবিটা আঁকো। আর এই যে যেটার মধ্যে পেঁচাইছি, এটাকে আমরা বলছি ববিন। রবিন লেখো না আবার। এই যে শেষ, আজকের পরে আর লেখা নাই। ভাই একটু লেখো ভাই।
আচ্ছা লেখো ভাইয়া, পরীক্ষায় আসে আবেশহীন বেষ্টন কি? তো সেই সংজ্ঞাটাই ভাইয়া লিখে দিছি। বলা হচ্ছে স্বকীয় আবেশ প্রভাব ন্যূনতম করার জন্য বা কমানোর জন্য এক বিশেষ পদ্ধতিতে কুণ্ডলী তৈরি করে। বলতো বিশেষ পদ্ধতি বলতে এই যে এটার কথা বোঝাইছে, তারকে পেঁচায়, ঠিক আছে, তৈরি করা হয়। এই পদ্ধতিকে আমরা হচ্ছে আবেশহীন বেষ্টন বলে। বলতো আবেশহীন বলছে কেন বলতে পারবা? বলতে এখানে কি আর কোনো আবেশ থাকে? একটা একটা তো ক্যান্সেল করে দেয়, তাই এটাকে বলা হয় আবেশহীন বেষ্টন বলে। না না, হ্যাঁ বিস্তার করে, যা আমাদের কাম্য নয়।
আচ্ছা ভাই লেখো। তো ভাইয়া একটু আগে যে ব্যাখ্যাটা ভাইয়া বুঝাইছি, যে তারকে আমরা ভাঁজ করে আমরা একটা ববিনের মধ্যে পেঁচাই দিই। দেখো তো এখানে বলছে, এতে এই লাইনটা একটু দেখো, পরে আবার লেখে, এতে কুণ্ডলীর এক অর্ধেকের তড়িৎ প্রবাহ অপর অর্ধেকের পাশাপাশি কিন্তু বিপরীত দিকে, অর্থাৎ একটা তারের তড়িৎ প্রবাহ আরেকটা তারের পাশাপাশি কিন্তু বিপরীত দিকে হবে। এদের দুইটা তারই আবেশ হবে, এই দুইটা তারের আবেশ একটা একটাকে নাকচ করে দিবে, মানে ক্যান্সেল করে দিবে, ফলে কুণ্ডলীতে কোনো আবেশ থাকে না। উঠায় নাও। দেখো এরপরে আর বাংলা লেখা নেবে, কারণ প্রথম দিকে অধ্যায়ের একটু লেখা থাকবে না, আরেকটু আছে। হ্যাঁ, পারস্পরিক আবেশটা ছোট্ট, 2-4 মিনিট লাগবে, এটা শেষ করে দিই। হ্যাঁ, এটা শেষ করো, লেখা হইলে লেখো পারস্পরিক আবেশ, ওটা ছোট ভাই, ওটা শেষ করে আমরা শেষ করে দিচ্ছি। স্বকীয় আবেশটাই বেশি, পারস্পরিক আবেশ ছোট। ভাই বলো তো, পারস্পরিক আবেশটা তোমরা 9-10-এ পড়ছো কোন জায়গায়, বলতে পারবা? যে ভাই পড়ছে ওটা যা আবেশ, ওইটাই তো জানি না। স্টেপ আপ স্টেপ ডাউন পড়ছো না? ট্রান্সফরমার, ঠিক আছে ভাইয়া। তা আমরা ঠিক আছে, এখানে একটা কুণ্ডলী নিলাম, আর ভাইয়া এখানে আরেকটা কুণ্ডলী নিলাম। এখানে আরেকটা কুণ্ডলী নিলাম। সেকেন্ড যে কুণ্ডলীটা দেখো, এটাকে বলি আমরা সেকেন্ডারি কুণ্ডলী, আর যেটা তড়িৎ উৎসের সাথে যুক্ত থাকে এটাকে বলি আমরা প্রাইমারি কুণ্ডলী। তো ভাই একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, আমাদের সেকেন্ড যে কুণ্ডলীটা আছে, মানে ডান পাশের যে কুণ্ডলীটা আছে, এটাতে কিন্তু কোনো তড়িৎ উৎস যুক্ত নাই। প্রাইমারি কুণ্ডলীতে একটা এসি সিগন্যাল দেওয়া আছে, মানে তড়িৎ উৎস যুক্ত আছে। এখন এটার মধ্যে যখন আমরা তড়িৎ প্রবাহিত করি ভাইয়া, দেখা যায় যে এই বর্তনীতেও একটা তড়িৎ প্রবাহ শুরু হয়ে যায়। তাহলে বলো তো ভাইয়া, এই কুণ্ডলীটাকে প্রভাবিত করছে, এই কুণ্ডলীটা এই কুণ্ডলীটাকে প্রভাবিত করছে, তাই এটাকে কি বলে বলো তো ভাইয়া? পারস্পরিক আবেশ। কোনটা? হ্যাঁ ভাইয়া, এসি কারেন্ট যদি না ব্যবহার করতো, যে ঘটনাটা ঘটতো ভাইয়া, এসি কারেন্ট একবার দেখো ধনাত্মকটা উপরের দিকে, ঋণাত্মকটা কি নিচের দিকে, তাহলে কুণ্ডলীর মধ্য দিয়ে যাওয়ার সময় এর চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে। ধনাত্মকের জন্য যদি চুম্বক ফ্লাক্স এই দিকে হয়, ঋণাত্মকের জন্য চুম্বক ফ্লাক্সটা ঘুরে যায়। তাই প্রতিনিয়ত এখানে ফ্লাক্সের পরিবর্তন ঘটে, আর এখানে হচ্ছে তোমার আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। একটু সংজ্ঞাটা লেখো ছোট্ট ভাইয়া। ছবি পরে আঁকো, সংজ্ঞাটা একটু লেখো। কোন একটি কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ পরিবর্তন করলে
কোন একটি কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ পরিবর্তন করলে কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ পরিবর্তন করলে নিকটবর্তী অন্য একটি কুণ্ডলীতে নিকটবর্তী অন্য একটি কুণ্ডলীতে নিকটবর্তী অন্য একটি কুণ্ডলীতে যে তড়িৎ চৌম্বক আবেশ সৃষ্টি হয় যে তড়িৎ চৌম্বক আবেশ সৃষ্টি হয় তাকে পারস্পরিক আবেশ বলে তাকে পারস্পরিক আবেশ বলে তাকে পারস্পরিক আবেশ বলে তাকে পারস্পরিক আবেশ বলে দেখো আমরা জানি ফাই সমানুপাতিক হচ্ছে আই, বা ফাই ইজ ইকুয়াল ধ্রুবক ইনটু হচ্ছে আই। এখানে যে ধ্রুবকটা ভাইয়া এটাকে আমরা ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করব, তাহলে এখান থেকে লিখতে পারি হচ্ছে ফাই ইজ ইকুয়াল হচ্ছে এম আই। ভাই বুঝে গেছো ভাইয়া? ওইখানে যে ধ্রুবকটা ছিল ওই ধ্রুবকটাকে আমরা বলছিলাম স্বকীয় আবেশ গুণাঙ্ক, আর এটাকে আমরা বলবো হচ্ছে পারস্পরিক আবেশ গুণাঙ্ক। তাহলে এই এমটাকে আমরা বলি হচ্ছে পারস্পরিক আবেশ গুণাঙ্ক। তাহলে এটার একক হেনরি। হেনরি এটার একক হচ্ছে হেনরি, যেহেতু এটাও গুণাঙ্ক। আবার শেষ ই ইজ ইকুয়াল হচ্ছে মাইনাস ডি ফাই বাই ডিটি, ফ্যারাডের সূত্র থেকে আমরা এটা লিখলাম। তাহলে ভাইয়া ফাই এর জায়গায় আমরা এম আই বসায় দাও। ফাই ইকুয়াল হচ্ছে মাইনাস, ভাই ই বলতে পারো বা এপসাইলন বলতে পারো, হ্যাঁ এটা ক্যাপিটাল লেটারে এপসাইলন, এই যে এটা লিখি স্মল লেটারে এপসাইলন, আর এটা হচ্ছে ক্যাপিটাল লেটারে এপসাইলন, বুঝছো? তাহলে ফাই এর জায়গায় ভাইয়া মান বসায় দাও ডি ডিটি অফ এম আই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে এমটাকে বাইর করে নিয়ে আসো, ইকুয়াল হচ্ছে মাইনাস এম ডিআই বাই ডিটি। তাহলে এই হচ্ছে আমাদের আরেকটা ফর্মুলা, ই ইজ ইকুয়াল হচ্ছে মাইনাস এম ডিআই বাই ডিটি। আবার মাইনাস এন ডি ফাই বাই ডিটি। দেখো আজকে ফর্মুলাগুলো শেষ করে দিই। এটাকে দিলাম আমরা 1 নাম্বার, আর এটাকে দিলাম 2 নাম্বার। তাহলে 1 ও 2 হতে মাইনাস এম ডিআই বাই ডিটি। দেখো সেম আগের জিনিসগুলাই ভাই আসবে, মাইনাস এন ডি ফাই বাই ডিটি। তাহলে ডিটি ডিটি কাটা, এম এম কাটা, আই মাইনাস মাইনাস কাটা, ডিআই মাইনাস এন ডি ফাই, মাইনাস দেই নাই তো। তাহলে সুতরাং এম ইন্টিগ্রেশন অফ ডিআই সমান হচ্ছে এন ইন্টিগ্রেশন অফ ডি ফাই, বা এম আই ইকুয়াল হচ্ছে এন ফাই। তাহলে সুতরাং এন ফাই ইজ ইকুয়াল হচ্ছে এম আই। হ্যাঁ শেষ ভাই, খালি সূত্রগুলা লিখে দিই। এই যে শেষ। আমরা নেক্সট ক্লাসে তাহলে ম্যাথ করতে পারবো ভাইয়া। 1 নাম্বার লিখে আমরা আবিষ্ট তড়িৎচালক শক্তি। আবিষ্ট তড়িৎচালক শক্তি বা বল, এটাকে শক্তিও বলে বলও বলে। এটা 3টা সূত্র আমরা পাইছি। ফ্যারাডের সূত্র থেকে পাইছি ই ইজ ইকুয়াল মাইনাস এন ডি ফাই বাই ডিটি। তারপর স্বকীয় আবেশ থেকে পাইছি ই ইজ ইকুয়াল হচ্ছে মাইনাস এল ডিআই বাই ডিটি। পারস্পরিক আবেশ থেকে আমরা পাইছি ইকুয়াল হচ্ছে মাইনাস এম ডিআই বাই ডিটি। এরপরে স্বকীয় আবেশের ক্ষেত্রে সঞ্চিত শক্তি,
স্বকীয় আবেশের ক্ষেত্রে সঞ্চিত শক্তি ইজ ইকুয়াল হাফ এল আই নট স্কোয়ার, এটা ছিল না, এটা ভুলে গেছে একটু দেখো। আচ্ছা, তারপর 3 নাম্বার লেখা হচ্ছে এন ফাই ইজ ইকুয়াল হচ্ছে এল আই, আর 4 নাম্বার হচ্ছে এন ফাই ইকুয়াল হচ্ছে এম আই। তো ভাইয়া এই হচ্ছে আমাদের ফর্মুলাগুলা। তো শীটটা নিয়ে যাও, নেক্সট ক্লাসে আসতে নিয়ে এসে আমরা নেক্সট ক্লাসে ম্যাথগুলা করবো আর কি।